বিষয় নিয়ে আলোচনা করব। ট্রিপল ইঞ্জিন সরকার। নরেন্দ্র মোদীর সরকার দিল্লিতে ক্ষমতায় আসার পর 2014 সালের পর থেকে আমরা ডাবল ইঞ্জিন সরকারের প্রচুর মাহাত্ম্য কীর্তন শুনে এসেছি। ডাবল ইঞ্জিন অর্থাৎ কেন্দ্রীয় যে দলের সরকার, রাজ্যেও সে দলের সরকার, দুটি ইঞ্জিন হু হু করে রেলগাড়িকে টেনে নিয়ে চলবে, উন্নয়ন হবে ঝড়ের গতিতে। আইডিয়াটা হচ্ছে যে যদি রাজ্যে এবং কেন্দ্রে দুটো আলাদা দলের সরকার থাকে তাহলে তাদের গতির একদিকে হবে না, অভিমুখ আলাদা হতে পারে, তাই উন্নয়ন ব্যাহত হবে। হুড়হুড়িয়ে উন্নয়নের রথ চলবে যদি ডাবল ইঞ্জিন থাকে, দুটো ইঞ্জিন একই দিকে গাড়িকে টানছে। পশ্চিমবঙ্গে কিন্তু আমরা বিশেষ করে এই গত 3 মাসে 4ঠা মের পর থেকে, এবার বিধানসভা নির্বাচনে ফলাফল বেরোনোর পর থেকে একটা অভূতপূর্ব জিনিস দেখছি যা সারা দেশে কোথাও কখনো দেখা যায়নি। পশ্চিমবঙ্গ সত্যি পথ দেখাচ্ছে সারা দেশে। এটা হচ্ছে ট্রিপল ইঞ্জিন সরকার। কেন্দ্রে যে দল, রাজ্যে শাসনে সেই দল, রাজ্যে বিরোধী দল সেই দল। যেভাবে পশ্চিমবঙ্গে ভোটে জেতার পর এই প্রবঞ্চক, আমি যাদের বলি, তৃণমূল কংগ্রেসের প্রবঞ্চক সাংসদ এবং বিধায়করা, এরা যেভাবে শাসক দলের সঙ্গে, কেন্দ্রের শাসক দলের সঙ্গে, রাজ্যের শাসক দলের সঙ্গে মিশে গিয়েছেন কার্যত এই প্রবঞ্চক দল, তাতে তারা একটা তৃতীয় ইঞ্জিন উপহার দিয়েছেন রাজ্যবাসী। এই ট্রিপল ইঞ্জিন সরকার, এখানে কেন্দ্রে যে দল, রাজ্যের শাসন ক্ষমতায় সে দল, রাজ্যে বিরোধিতায় সেই দল, এ কিন্তু ভূভারতে কেউ কোনোদিন দেখে। বস্তুত পশ্চিমবঙ্গের কথা যদি বলেন, আমাদের তো ডাবল ইঞ্জিনেরই অভিজ্ঞতা খুব কম। স্মরণকালের মধ্যে তো নেই, প্রায় 50 বছরের মধ্যে নেই। 77 সালে, এই 26 সালের মে মাসের পর থেকে গত 3 মাসে ঘটনাক্রম যদি বাদ দিই, মে জুন জুলাই 3টি মাসের কথা যদি বাদ দিই, 49 বছর তো আমরা স্মরণকালের মধ্যে কোনোদিন তো ডাবল ইঞ্জিন সরকার দেখি। স্বাধীনতার পর থেকে ছোট্ট করে দ্রুত খতিয়ান নিয়ে দেখা যাক। প্রফুল্লচন্দ্র ঘোষের কয়েক মাসের শাসনকাল ছেড়ে দিলাম। বিধানচন্দ্র রায়, 14 বছরের তার শাসনকাল, 1948 থেকে 1962। এই সময়টায় অনেকটা, পুরো সময়টাই জওহরলাল নেহেরু কেন্দ্রের প্রধানমন্ত্রী। হ্যাঁ, এই একমাত্র এই সময়টায় প্রকৃত ডাবল ইঞ্জিন সরকার ছিল এবং ডাবল ইঞ্জিনের সুফল পশ্চিমবঙ্গ পুরো মাত্রায় পেয়েছে। বিধানচন্দ্র রায়ের তার নিজের স্ট্যাচার, তার জাতীয় রাজনীতিতে তার ওজন, তার গুরুত্ব, জওহরলাল নেহরুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক, তখনকার অর্থনীতিতে বাংলার গুরুত্ব, সব মিলিয়ে বিধান রায় আদায় করে নিতে পেরেছেন পশ্চিমবঙ্গের জন্য অনেক কিছুই। হলদিয়া, কল্যাণী, দুর্গাপুর, দেশের প্রথম আইআইএম, দেশের প্রথম আইআইটি, আরো অনেক কিছু। তারপরে 5 বছর প্রফুল্ল সেনের শাসনকাল, মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন, 62 থেকে 67, 1962 থেকে 67। কেন্দ্রেও সেটা টালমাটাল সময়, জওহরলাল নেহরু মারা গেলেন, লাল বাহাদুর শাস্ত্রী 2 বছরের জন্য প্রধানমন্ত্রী হলেন। তারপরে কংগ্রেসের টালবাহানার মধ্যে 67 তার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলেন। এই 62 থেকে 67 ডাবল ইঞ্জিনের সুযোগ সেভাবে বাংলা কোনোদিন ভোগ করেন। বস্তুত রাজ্য রাজনীতিতে তখন বামেদের উত্থান, স্ট্রিট ফাইটিং ইয়ার্স বলতে যাকে পরবর্তীকালে নানা জায়গায় যাকে বর্ণনা করা হয়েছে, সেরকম একটা সময় উত্তাল রাজ্য রাজনীতি খুব একটা উন্নয়নের রথের চাকা গড়াতে পারে। তারপরে নকশাল আন্দোলন, প্রশ্নই ওঠে না। সিদ্ধার্থ শঙ্কর রায়ের শাসনকালে আবার 72 থেকে 77 কেন্দ্র রাজ্যে একই সরকার ছিল বটে, কিন্তু জরুরি অবস্থা, বামপন্থীদের বিরোধিতা, তাদের বিধানসভায় অংশগ্রহণ না করা, সব মিলিয়ে সেটা দেশের তো বটেই, বাংলায় গণতন্ত্রের পক্ষে খুব সুসময় কিছু না। সেখানেও ডবল ইঞ্জিনের কোনো সুবিধা ছিল। তারপরে তো বামফ্রন্টের আমলে বিরোধিতা, বামফ্রন্টের টানা 34 বছরের শাসন, জ্যোতি বসু 23 বছর, বুদ্ধদেব ভট্টাচার্য 11 বছর।
বিরোধিতায় প্রথমে কংগ্রেস, তারপর ৯০ দশকের গোড়ার থেকে প্রবল বিরোধিতায় কংগ্রেসেরই একটা অংশ যুব কংগ্রেস, যার নেতৃত্বে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং ৯৮ সালের পর থেকে তৃণমূল কংগ্রেস আলাদা দল হিসেবে প্রবল বিরোধিতার মধ্যেই ৩৪ বছর রাজ্য শাসন করতে হয়েছে বামফ্রন্ট। তার একটা সুফল ছিল। সুফলটা কি বলুন তো? সুফলটা হচ্ছে এই যে এটা কিন্তু একেবারে ১৯৪৮ সাল থেকেই সত্যি। প্রথম যখন স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের বিধানসভায়, যে বিধানসভায় বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী, সেই বিধানসভার বিরোধী দল নেতা কে? জ্যোতি বসু। সুতরাং বিরোধিতার যে উচ্চগ্রাম বাংলার রাজনীতিতে বাধা ছিল, একেবারে সেই ৪৮ সাল থেকে। বিরোধী নেতা হিসেবে জ্যোতি বসুর কথা স্মরণ করুন। বিরোধী দল হিসেবে, বিরোধী নেতা হিসেবে সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকা অল্প সময়ের জন্য বামফ্রন্টের আমলে, সেটা স্মরণ করা যায়। পরবর্তীকালে বামফ্রন্ট আমলে, হ্যাঁ, প্রথম দিকে দুর্বল ছিল, পরবর্তীকালে বিরোধীরা শক্তি সঞ্চয় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে যখন যুব কংগ্রেস এবং পরবর্তীকালে ৯৮ সালের পর থেকে তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট সরকারের বিরোধিতা করছে, বিধানসভার মধ্যে ততটা নয়, যতটা বাইরে রাস্তায়, সে তীব্র বিরোধিতা শাসকের রাজনীতিকে একটা মাত্রায় ধরে রাখতে বাধ্য করে। পশ্চিমবঙ্গ সম্পর্কে অনেক দুর্নাম, তার রাজনীতির অনেক দুর্নাম করা যায়, কিছুটা সঙ্গত, কিছুটা অসঙ্গত। পশ্চিমবঙ্গ থেকে কলকারখানা চলে যাওয়া, বামপন্থীদের পুঁজি বিরোধী রাজনীতি, শ্রমিক আন্দোলনের নামে ঘেরাও, শ্রমিক আন্দোলনের নামে অসন্তোষ, অশান্তি, এসব সম্পর্কে অনেক কথা বলা যেতে পারে। কিন্তু বাংলার রাজনীতি এই যে অতলান্ত অন্ধকারে এখন ডুবে রয়েছে, এই অসততা, এই নৈতিক অধঃপতন, বাংলার রাজনীতির এই প্রবঞ্চকতা, এই তঞ্চকতা, এটা কোনোদিন ছিল না। একটা সৎ, দায়িত্বশীল এবং সক্রিয় বিরোধী রাজনীতি বাংলার শাসকবর্গকে ৪৮ সালের পর থেকে, স্বাধীনতার পর থেকে গত ৮ দশক ধরে বাধ্য করেছে। ৮ দশক ধরে পুরোটা বলবো না, শেষের ৫ বছরের চরম বিচ্যুতি আছে। বাধ্য করেছে শাসকবর্গকে, অন্তত বামফ্রন্ট আমলের শেষ পর্যন্ত, তৃণমূল কংগ্রেস আমলের শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ছিলেন, ততদিন পর্যন্ত এই বিরোধিতা শাসককে বাধ্য করেছে একটা, আমি বলবো না যে বিচ্যুতি হয়নি, কিন্তু বিচ্যুতি একটা মাত্রা ছাড়াই।